লেখিকা রিমা বিশ্বাসের ঈশানীর বর। প্লেটে বিরিয়ানির ছোট্ট ঢিবি, পাশে তন্দুরে সেঁকা মুরগির গোবদা ঠ্যাং। সমরেশবাবুর চোখ ঘুরছে চারিপাশে। সাজসজ্জা মন কাড়া, একেবারে হালের ফ্যাশনের ফিল্মি স্টাইলে ডেকোরেশন। পাশে দাঁড়িয়ে থাকা ভাগ্নেকে সমরেশবাবু বললেন, বিয়েতে ভালোই খরচা করেছে বল। ভাইপো অতুল বলল, তার বলতে, তুমিও দেখে রাখো, আমাদের ঈশানীর পালা তো এবার। তন্দুরি চিকেনে সবে একখান নরম কামড় বসিয়েছিলেন সমরেশবাবু। অতুলের কথায় মুখ ভর্তি মাংসের চিবানোর গতি শ্লথ হয়ে এলো। হ্যাঁ, এ কথা সত্যি, মেয়ের বিয়ের বয়স হয়ে এলো। বিয়ে ধুমধাম করে দেওয়ার ইচ্ছেও রাখে সমরেশবাবু, সে ক্ষমতাও আছে। কিন্তু মুশকিল তো হলো স্বয়ং মা লক্ষ্মীকেই নিয়ে। মেয়ের স্বভাব যা, তাতে কোনো ছেলে যে তাকে সইবে আর কোন ছেলের যে পাগল হবার জোগাড় হবে তা নিয়েই যে চিন্তা। দোষ হয়তো ওনারও আছে, একমাত্র মেয়ে বলে একটু বেশি আদরে মানুষ করেছেন, তাতে হয়তো মেয়ের মাথাটি সামান্য বিগড়েছে। তবে মন থেকে সে যে খাঁটি সোনা তাও সমরেশবাবু ভালো করেই জানেন। এখন প্রশ্ন হচ্ছে, এই খাঁটি সোনাকে চিনবে এমন খাঁটি মনের মানুষও তো চাই। আজকালকার দিনে এমন ছেলে কি সহজলভ্য? যারা আছে সবই তো এক সে এক অসভ্য, রকচটা, হারে মজ্জায় বজ্জাত, দুশ্চরিত্র, নেশাখোর, আরও যে কত কি তা তো সবাই জানে। আনমনে মুখ চালাতে চালাতে সমরেশ বললেন, বিয়ে যে দেব তার জন্য পাত্র কই রে অতলা? অতুল বলল, মামা, সুমিতাদির ছেলেটার সঙ্গে কথা চালাতে পারো, খুব ভালো ছেলে, ওই দেখো। অতুলের চোখের ইশারা অনুসরণ করে যেখানে গিয়ে সমরেশের নজর আটকালো, সেখানে দেখা মিলল সুদীর্ঘ সৌম্যকান্ত এক যুবকের। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বিয়েবাড়ির শয্যা বর্ধক ফোয়ারার যা আলোর তালে তালে ওঠানামা করে চলেছে। হাতে আইসক্রিমের কাপ। প্রথম দৃষ্টিতেই ছেলেটি মনে ধরে গেল সমরেশের। অতুলকে কুনি ঠেলে জিজ্ঞেস করলেন, ছেলে কি করে? ইঞ্জিনিয়ার। বাহ বাহ, তা কোন সুমিতাদি বলতো? কি গো, ভুলে গেলে? মেজো জামাইবাবুর বোন সুমিতা, আগে আসতো মামা বাড়ি। আরে ফর্সা করে গোলগাল দেখতে। আরে সুমি, সেই ফ্রক পরা সুমি, তার ছেলে এত বড় হয়ে গেল। হবে না, আমাদের ঈশানীর বিয়ের বয়স হয়নি। তা খারাপ বলিসনি, সুমি তো মেয়ে ভালো ছিল। শুনেছি ওর বর মানুষটাও নাকি মাটির মানুষ। লোকটার সাত চড়ে রা নেই। ছেলে বাপের মতোই হয়েছে, খুব সোবার, তেমন শান্ত। আমি বলে কি, মামা, আমাদের খ্যাপাচণ্ডীটার সঙ্গে এই ছোড়াটার লাগিয়ে দাও, সুমিতা দিও খুশি হবে এতে। বলছিস? বলছি। তবে একটা কথা, তুই সুমিকে মাসি না বলে দিদি বলছিস কেন? সবাই যেমন ডাকে, আমারও সেই ডাকারই অভ্যেস হয়ে গেছে। হারামজাদা। অতুল হাসছে। হাসি হাসি মুখ করে রইলেন সমরেশও। তবে ভয়টাও চোখ রাঙাচ্ছে। সব হয়তো ঠিকঠাক হয়েও গেল, কিন্তু শেষমেশ মেয়ে বাদ সাধবে না তো। বাদ সাধলো ঈশানী। তার প্রথম কারণ, সে বিয়ে করতে চায় না, সারা জীবন মা বাবার সঙ্গে থাকতে চায়। আর দ্বিতীয় কারণ, সে প্রেম করেই বিয়ে করতে চায়, মা বাবার সম্বন্ধ করা পাত্রের সঙ্গে নয়। মেয়েকে অনেক বুঝিয়ে যখন রাজি করানো গেল না, তখন সমরেশ ঠিক করলেন এ সম্বন্ধতে তবে এখানেই ফুলস্টপ বসানো হোক। ঠিক তখনই ঈশানীর মা তরুবালা এসে মিটিমিটি চেয়ে বললেন, মেয়ে রাজি হয়েছে। শুনে একরকম চমকে উঠলেন সমরেশ। রাজি হয়েছে সে? কিন্তু কেমন করে? অবশ্য এ প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেশি মাথা খাটাতে হলো না। মেয়ের রকমের জন্য অনেকখানি দায়ী, যার জন্যই না চিন্তা। মেয়ের মতি স্থির কই? তরুবালা অবশ্য বললেন, এমনি কি আর রাজি হয়েছে? যখন লকার থেকে জড়োয়া গয়না গুল বের করে দেখালুম, আর ছর্দির সঙ্গে বসে বসে অনলাইনে ডিজাইনার লেহেঙ্গা জারদৌসি শাড়িগুলো দেখে দেখে বলছিলুম, এইগুলি ঈশানী পড়তে পেতিস যদি বিয়েটা করতিস। মেয়ে তখনই বলে দিল, হ্যাঁ। হ্যাঁ? না গো, হ্যাঁ হ্যাঁ। তরুবালা অসাধ্য সাধনের গর্বে থুতনি কাঁপিয়ে হাসছেন। বুকটা দুরু দুরু কাঁপছে সমরেশ বাবুর। শাড়ি গয়না লোভে বিয়েতে মত, এও কি সম্ভব? তা ভালোই, কিন্তু শেষমেশ কোথায় গিয়ে গড়াবে পুরো ব্যাপারটা, এও যে চিন্তার। ব্যাপারটা তো গড়িয়ে গেল বিয়ে পর্যন্ত। সুন্দর ঈশানী কোণে সাজে খাটের মধ্যিখানে বসে, মাথার উপরের ঝলমলে নেটের ওড়নাটা খুলতে ব্যস্ত। দু একজন খুলে দিতে চেয়েছিল, কিন্তু রাজি হয়নি ঈশানী। সকালে বাঁধা চুল খোলার সময় প্রচণ্ড জোরে ক্লিপগুলো টান মেরে খুলেছিল তারা।
সে থেকে মাথা ধরে রয়েছে। মেয়ে দুটো কৃষাণুর বোন, নিজের নয়। একটা বোধহয় পিসির মেয়ে, একটা মামার। তা দিয়ে মোটে কাজ নেই ঈশানীর। এখন মাথাটা রাগেও ঝিমঝিম করছে। রাগের কারণটা যদিও কৃষাণু। কৃষাণুর মামি যখন দুপুরবেলা জোর করে মাছের মুড়োটা গেলার জন্য ফোর্স করছিল, ঈশানী তখন খেয়াল করেছে কৃষাণু ক্যাবলার মতন হাসছিল। এই ছেলে যখন ঈশানীকে দেখতে এসেছে তখন চোখ তুলে ভালো করে চেয়েও দেখেনি পর্যন্ত। ঈশানীর বাবা তো রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল, ছেলে ভালো করে না দেখে মেয়ে পছন্দ করলো, পরে না সমস্যা হয়। তারপর বলেছে তবে ছেলে ভালো, আজকালকার মতন নয়। ঈশানীর ভালো লেগেছিল ব্যাপারটা। এরকম শান্ত লাজুক টাইপ ছেলে হ্যান্ডেল করা ইজি, এমনটা বলে মধুমন্তিদি। কলেজের এক ক্লাস সিনিয়র হলে কি হবে, ছেলেদের সম্পর্কে নলেজ যা, তাতে ছেলেদের ক্যারেক্টার নিয়ে থিসিস লিখতে পারে। সে পর্যন্ত ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়ে বলল ছেলে ভালো। কিন্তু যদি বাবা কিংবা মধুমন্তিদি একবার আজ কৃষাণুর দুপুরের হাসিটা দেখতো, তবে বুঝতো এ ছেলে কেমন শেয়ানা। খুট করে দরজা খোলার শব্দ পেতে সামনে তাকিয়ে দেখল কৃষাণু ঢুকলো। সাদা পাঞ্জাবি আর চোস্ত সাদা পায়জামা পরে। মুখে ভাব দেখে আন্দাজ করা মুশকিল ব্যাটার ভিতরে কি চলছে। সে যাই চলুক, ঈশানীকে ফার্স্ট নাইটে হাসিল করা নট সো ইজি ম্যান। মনে মনে ঈশানী নিজেকে শান্ত করছে। দুপুরের ব্যাপারটা এখনো মাথায় জাগ্রত। কৃষাণু হাসি হাসি মুখে বসলো খাটে। ঈশানী মাথার ধরাচুরো খুলতে ব্যস্ত। ব্যস্ততাটা ক্রমশ কুস্তির দিকে টার্ন নিচ্ছে। একভাবে হাত তুলে রাখতে কাঁধ ধরে যাচ্ছে, তখন মেজাজ বিগড়ে যাচ্ছে নতুন বউয়ের। বিড়বিড় করে আনমনে কিছু বলে আবার চেষ্টা চালাচ্ছে এক একটা কাটা খোপা থেকে বিচ্ছিন্ন করার। কৃষাণু কিছুক্ষণ তার নতুন বউয়ের কার্যকলাপ দেখে বলল, কাউকে ডাকবো? ভুরু কপালে তুলে ঈশানী বলল, কাকে? যে তোমার হেল্প করতে পারবে। কোনো দরকার নেই, তবে আমি হেল্প করতে পারি। সো কাইন্ড অফ ইউ, বাট তারও দরকার পড়বে না। আজ আমাদের ফার্স্ট নাইট, তুমি যদি এভাবেই। বলতে বলতে কৃষাণু আলতো করে টেনে ধরল ঈশানীর হাতটা। সঙ্গে সঙ্গে ফোঁস করে উঠল কোণে, খবরদার বলে দিচ্ছি, ফার্স্ট নাইটে এত ক্লোজ হওয়ার চেষ্টা ভুলেও করবে না, নইলে আমি। কৃষাণু বিয়ে রাতের বউয়ের এহেন রণমূর্তি দেখে প্রচণ্ড থতমত খেয়ে বলল, ক্লোজ কেন হব? আমি তো রিং পরাতে চাইছিলাম। চোখ সরু করে কৃষাণুর দিকে চেয়ে ঈশানী বলল, কই রিং? পাঞ্জাবির পকেট হাতড়ে চিন্তিত উদ্বিগ্ন কৃষাণু খানিক ভেবে বলল, আই আই থিঙ্ক রিং মার কাছে আছে। নেটের ওড়নার মধ্যে নিষ্কৃতি দিয়েছে। বালিশটা মাথার কাছে ছুঁড়ে ঈশানী ধপ করে শুয়ে পড়ে হাই তুলতে তুলতে বলল, আই অ্যাম টায়ার্ড। তারপর পাশ ফিরে শুয়ে বলল, মাথাটা প্রচণ্ড ধরেছে, ভুঁড়ি আমাকে ডিস্টার্ব করবে না। আর যদি হাম দিল দে চুকে সানামের অজয় দেবগানের মতন ভোর রাতে কোনো ডিসগাস্টিং অ্যাটিটিউডে আমাকে ইরিটেট করো, তবে কিন্তু ফল খুব খারাপ হবে। ঈশানী ওপাশ ফিরে শুয়ে তাই বুঝতে পারল না কৃষাণুর রিয়াকশান। কিন্তু মাথাটা গরম হলো যখন কৃষাণুকে ভয় পেতে না দেখে উল্টে হেসে হেসে প্রশ্ন করতে শুনল, তুমি খুব হিন্দি মুভি দেখো না? রাগত স্বরে ঈশানী বলল, কথা ঘোরাবে না, আমাকে একদম জ্বালাবে না। না, আর জ্বালাতন করার প্রশ্নই ওঠে না। প্রথম রাতে কৃষাণু শুয়ে পড়ল নির্বিবাদে। স্বভাবে কৃষাণু যতই নির্বিবাদী হোক না কেন, বিবাদ যে আজকাল চলেই আসছে পিছু পিছু। বিয়ের মাত্র 1 মাস কেটেছে, এর মধ্যে ঈশানীর নতুন বায়না, সে যাবে গোয়া, তাও বন্ধু বান্ধবদের সঙ্গে। কৃষাণু ভালো মতন জানে ওদের মতন মধ্যবিত্ত পরিবারে মা বাবা আত্মীয় স্বজন কেউই এমন আবদার ভালোভাবে মেনে নেবে না, যেখানে সদ্য বিবাহিত স্ত্রী তার বরকে ছেড়ে বন্ধুদের সঙ্গে মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরতে যাবে সি বিচে। এদিকে ঈশানী ওর জেদে অনর। তুমি কোন যুগে পড়ে আছো কৃষাণু? আমার বিয়ে হয়ে গিয়েছে বলে কি আমার একা ঘোরার ফ্রিডম নেই? আমাকে তোমার সঙ্গে তোমার লাগেজ হয়ে ঘুরতে হবে? মাই গড, আই কান্ট বিলিভ দিস। কৃষাণু শান্ত স্বরে বোঝায়।
এখানে ফ্রিডমের ব্যাপার নয় ঈশানী, ইটস অল অ্যাবাউট সেন্টিমেন্ট। মা বাবার খারাপ লাগবে এটা ভাবলে যে বিয়ের মাত্র কদিনের মাথায় আমরা এভাবে ছন্ন ছাড়া হয়ে ঘুরছি। আমার তো মনে হয় তোমার বাবাও ব্যাপারটা ভালোভাবে নেবেন না। ঈশানী ঠোঁট কামড়ে ধরে, চোখের পাতা ভিজতে শুরু করে দিয়েছে, নাকের ডগা লাল হয়ে গিয়েছে তার। কৃষাণু এমন পরিস্থিতিতে এর আগে কখনোই পড়েনি, তাই পড়ে যায় মহা মুশকিলে। সম্পর্ক মাত্র 1 মাসের হলেও মেয়েটাকে ভালোবেসে ফেলেছে কৃষাণু, তাই ওকে চিন্তিত বা উদাসীন দেখলে কৃষাণু দিশা পায় না। এক এক সময় মনে হয় এ বিয়েতে মতই ছিল না ঈশানীর, হয়তো জোর করেই বিয়ে দেওয়া হয়েছে তাকে, তাই সারাদিন ঘরবন্দি থাকে মেয়েটা। কাজকর্ম অবশ্য তেমন কিছুই নেই। কৃষাণুদের বাড়িতে কাজের লোক আছে 3-3টে, মা সামলে নেন বাকিটা। ঈশানী যে বড়ই আদরে মানুষ হয়েছে তা বোঝে বাড়ির সবাই, কেউ কখনো কোনো জোর করে না ওর উপর। ও সারাদিন ঘরে বসে নয় ল্যাপটপে সিনেমা দেখে, নয় পার্লারে গিয়ে শরীরের যত্ন করে, অথবা বন্ধুদের সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা। তাতে কোনো অভিযোগ অবশ্য নেই কৃষাণুর। ওর মনে হয় জোর করেই নয় হোক, তবু এই মোমের পুতুলটা তো ওর হয়েছে, তাই চেষ্টা চালায় আপোষ করার। ঈশানীর কাছে বসে নরম গলায় কৃষাণু বলল, ঈশানী, আমরাও কি বন্ধু নই? আমরা একসঙ্গে বেরোতে পারি না, কাছেই কোথাও? ঈশানী নাক টেনে জোরে জোরে দুপাশে মাথা নাড়ালো। কৃষাণু বলল, আচ্ছা দূরে কোথাও না, চলো আজ নয় শপিং মল থেকেই ঘুরে আসি, কি যাবে? বড় বড় চোখের সিক্ত পল্লব থেকে টুপ করে খসে পড়ল একটা মুক্তোর দানা। ঈশানী মাথা দুলিয়ে বলল, যাব। খুশি মনে বউয়ের হাত ধরে শপিং মলে এলেও জোর ধাক্কা খেতে হলো কৃষাণুকে। কৃষাণু ইঞ্জিনিয়ার ঠিকই, ওর বাড়ির অবস্থা ভালো তাও ঠিক, কিন্তু তা বলে 20,000 টাকার সালোয়ারের বায়না, এ যে একটু বেশি বাড়াবাড়ি। এদিকে সে বাচ্চা মেয়ের মতন জেদ ধরেছে, কৃষাণু, আই ওয়ান্ট দিস, প্লিজ প্লিজ। কৃষাণু বলল, বাট ইট ইজ টু এক্সপেন্সিভ ঈশানী, এটা বাইরে তুমি আরও সস্তায় পাবে। দেন হোয়াই দিস? বিকজ ওগুলোর ম্যাটেরিয়াল আলাদা, ব্র্যান্ডেড ফেব্রিকের ডিজাইনার প্রোডাক্ট নয়। এই রেটটা আমার ফেভারিট শেডের। তোমার প্রবলেম হলে এখন পে করে দাও প্লিজ, আমি পরে তোমায় আমার অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা দিয়ে দেবো প্লিজ। ঈশানীকে করুণ মুখে চেয়ে থাকতে দেখে হেসে ফেলল কৃষাণু। সালোয়ার স্যুটটা কেনা হলো। টাকা ঈশানীর কাছ থেকে নেওয়ার প্রশ্নই আসে না। কৃষাণুর মনের কথা কি আর ঈশানীর বোঝার ক্ষমতা আছে? মনে মনে এই ভাবে কৃষাণু, আর পকেট থেকে মোটা টাকা খসার খেসারত দিতে অফিস যাওয়ার জন্য ট্যাক্সির বদলে ধরে বাস। কি করে মধ্যবিত্ত চিন্তাধারায় বেড়ে ওঠা কৃষাণু যে সঞ্চয়টাকে বরাবরই প্রাধান্য দেয়। কিছুদিনের জন্য একটা অফিস ট্যুরে যাওয়ার কথা। কৃষাণু ঠিক করেছিল ব্যাঙ্গালোরের এই ট্যুরে ঈশানীকে সঙ্গে নিয়েই যাবে। ওর সামনেই ফোনে কথা বলছিল কলিগের সঙ্গে। ঈশানী তখন অতি সন্তর্পণে পায়ে নেল পলিশ পরছিল। কৃষাণুর কথা শেষ হতে ঈশানী বলল, তুমি ব্যাঙ্গালোর যাচ্ছ? হাসি হাসি মুখে কৃষাণু বলল, কই আমায় বলনি তো, ইটস এ সারপ্রাইজ। কৃষাণুর কথা শেষ হওয়ার আগেই ঈশানী বলল, বেশ, যেখানে খুশি যাও, আমিও থাকবো না। ওই সময় আমাদের বাড়ির সবাই দার্জিলিং যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের সঙ্গে। আহত কৃষাণু বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম আমরা একসঙ্গে অফিস ট্যুরে যেতাম, কোম্পানির পয়সায় হানিমুন করতে, আর একসঙ্গে গেলে দুজনেরই পছন্দ জানতে হয় কৃষাণু, একা একা কেউ ডিসিশন নেয় না। মনটা খারাপ হয়ে গেল কৃষাণুর। এখন মনে হচ্ছে ঈশানী সত্যি ওকে চায় না। তবে কি ওকে ওর মতনই থাকতে দেওয়া উচিত নয়? এমনটা ভেবেই হয়তো ব্যাঙ্গালোর থেকে ফিরেও নির্লিপ্ত রইল কৃষাণু। মাঝে মাঝে দুজনের মধ্যে যায় দু একটা কথা হয়েছে ফোনে, কিন্তু বাড়ি ফিরে স্ত্রীকে ফিরিয়ে আনার কথা আর মাথায় এলো না। এদিকে এই ব্যাপারটা ক্রমে উত্তপ্ত করছিল ঈশানীকে। ফোনেও কৃষাণু একটা বারও ফিরে আসার কথা বলেনি। ও যে দার্জিলিং থেকে ঘুরে প্রায় 7 দিন হলো বাড়িতে বসে, তাও তার খেয়াল নেই। কদিন আগে রাস্তায় দেখা হয়েছিল মধুমন্তীদির সঙ্গে। বলল, কিরে ঈশানী, বিয়ের পরও বাড়ির লোকের সঙ্গে? ঈশানী রেগে বলছে, সো হোয়াট, বিয়ে হয়ে গেছে বলে কি বাড়ির লোকের সঙ্গে ঘোরা মানা?
বিকট একটা মুখ করে মধুমন্তিদি বলল, না তা নয়, তবে তোকে তো তোর মিস্টারের সঙ্গে ঘুরতে দেখি না। ছেলেটা কেমন রে? ওই প্রথম ঈশানীর চোখে জল এসেছিল। ছেলেটা কেমন, এই প্রশ্নের মধ্যে কেমন যেন একটা বিশ্রী ইঙ্গিত ছিল, যার অর্থ না বোঝার মতন অবুঝো নয় ঈশানী। সেই থেকে মনটা খারাপ। আজকাল ঈশানী নোটিশ করেছে কৃষাণুকে কেউ কিছু বললেই ওর কান্না পেয়ে যাচ্ছে। কদিন আগে মাকে বড় পিসির কাছে বলতে শুনেছে, কৃষাণু যেন কেমন, মনে হয় খুব বোরিং, তাই ঠিক বনছে না ঈশানীর সঙ্গে। শুনে তো একা একাই কেঁদেছে ঈশানী, কাউকে জানতে পর্যন্ত দেয়নি। আগে তো কাঁদলে গোটা পাড়া জেনে যেত। ঈশানী একজনের জন্য এত ভাবছে, অথচ সে কেমন নির্বিকার। একবারও ভাবছে না পর্যন্ত ঈশানীর কথা। স্নান সেরে যখন রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছে, তখন মাকে রান্নার বউ কাজলকে ইনস্ট্রাকশন দিতে দেখে দু এক চোখ সজল হলো আরও একবার। যেবার কৃষাণুর মার জ্বর হলো আর রান্নার মেয়েটা কামাই করলো বিনা নোটিশে, সেবার ওরা সবাই ভেবেছিল ঈশানী উদ্ধার করবে সে যাত্রায়। ঈশানী গিয়েও ছিল তা করতে, কিন্তু যে মেয়ে বাড়ি রান্নাঘরের দেওয়ালের রং কি তা পর্যন্ত জানে না, সে রাঁধবে কি? রান্নাঘরটাকে কেমন এক্সপেরিমেন্টাল ল্যাবের মতন মনে হচ্ছিল, যেখানে একার দায়িত্বে বানাতে হবে এমন এক প্রাণদায়ী মেডিসিন যার ফর্মুলা জানা নেই ঈশানীর। যদিও ফর্মুলা নয়, রান্নাঘরকে দাঁড়িয়ে রেসিপি জানলেই যথেষ্ট। সে সময় চুপটি করে কখন পাশে এসে দাঁড়িয়েছিল কৃষাণু। ঈশানীকে দেখে ফিক করে হেসে বলেছিল, আজ মেনুতে কি আছে ম্যাডাম? ঈশানীর তখন কান্না পাচ্ছিল। কান্না চেপে কোনো রকমে বলেছিল, তুমি রেস্ট্রো থেকে খাবার অর্ডার করো প্লিজ। ঈশানীর ওই কাতর ভাব দেখে যখন কৃষাণু খুব হেসেছিল, তখন রাগে অপমানে একরকম কেঁদে ফেলে ঈশানী বলেছিল, আমি রান্না পারি না, সেটা কি আমার অপরাধ? আমাকে দেখে তুমি এভাবে হাসছো? মুখের হাসি মুছে কৃষাণু বলেছে, মার জ্বর, এখন কি বাইরের থেকে খাবার অর্ডার করলে চলে? চলো, আমি হেল্প করছি। হেল্প নয়, সেদিনে পুরো রান্নাটা একা একাই করেছিল কৃষাণু। অফিস থেকে লিভ নিয়ে সেদিন রান্না সেরে সকলকে খেতে পর্যন্ত নিজে হাতেই দিয়েছিল। আজ সেদিনের কথা হঠাৎ মনে পড়তে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। বেডরুমে ঢোকার মুখে বাবার গলা কানে এলো, যেন জামাই প্রসঙ্গে কাউকে কিছু বলছে। ঈশানী এক পা দু পা করে এগোলো ড্রয়িং রুমের দিকে। কথাগুলো স্পষ্ট হচ্ছে ক্রমশ। না রে ভাই, মেয়ের বিয়ে ভালো দিতে পারিনি। মনে হয় শ্বশুরবাড়ির লোক ভালো না। মেয়ে তো বেশিরভাগ দিনই এখানে থাকে, জামাই তো উকিও মারে না। তড়িৎ বেগে বাবার হাত থেকে মোবাইল কেড়ে ঈশানী বলল, এসব কি বলছো? কৃষাণুরা খারাপ হতে যাবে কেন? মেয়ের মূর্তি দেখে বিস্ময়ে হতবাক সমরেশবাবু বললেন, তবে যে তুই এখানেই পড়ে থাকিস, জামাইয়ের সঙ্গে কোথাও তো যাস না পর্যন্ত। ঈশানী তখন রাগে থরথর করে কাঁপছে। নিজেকে সামলে জামাকাপড় গুছিয়ে একাই ছুটল ও বাড়ি। সারাদিন রাগে ফুঁসতে ফুঁসতে অপেক্ষা করলো কৃষাণুর জন্য। ও যদি ঠিক সময়ে যেত ঈশানীকে আনতে, তবে এসবের কিছুই হতো না। সন্ধ্যের দিকে কৃষাণু বাড়ি ফিরতে ঈশানী ফেটে পড়ল, তুমি কি চাও? বউকে অপ্রত্যাশিতভাবে বাড়িতে পেয়ে খুশি হবে, না তার উগ্রচণ্ডী মূর্তি দেখে ভয় পাবে? এই দ্বিধায় হতভম্ব কৃষাণু চেয়ে রইল ফেলফেলিয়ে। ঈশানী তখন বালিশে মুখ গুজে ফুলে ফুলে কাঁদছে, ইউ ডিসলাইক মি। কৃষাণু আস্তে করে বসলো খাটে, ধীরে বলল, কেন এমন বলছো? আই রিয়েলি। এবার ঝেঁজে উঠল ঈশানী, তবে আমাকে আনতে যাওনি কেন? তুমি বললেই আমি যেতাম ঈশানী, না বললে কি আদি অনন্তকাল ধরে আমাকে ওখানেই রেখে দিতে? তুমি যে নিজের মতন যাওয়া আসা করো ঈশানী, সেই জন্য। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। কিছুক্ষণ কাদার পরে শান্ত হয়েছে ঈশানী, কিন্তু তার কতদিন? সেদিনের মতন ব্যাপারটা মিটলেও নতুন বিপদের উৎপত্তি হতে কতক্ষণ, যখন ঈশানী চলে পুরোপুরি আবেগে। যে আবেগের রশ্মি কখন আলগা করতে হয় আর কখন শক্ত তা জানাই নেই আবেগ তাড়িত মেয়েটার। বেচারি কত সাধে নিজে হাতে আলু কাবলি বানালো কৃষাণুর জন্য। দোষের মধ্যে ঝালটা বেশি দিয়ে ফেলেছিল। সেটা যদি কৃষাণু সজল চোখে সহ্য করে নিত, তবে কি আর হতো এমন বিপত্তি? ঝাল আলু কাবলি খেয়ে যখন কৃষাণু হুহা করছে, তখন বিব্রত ঈশানী শুধু বলেছে, একটু সহ্য করো, আমি মধু দিচ্ছি। বউয়ের সঙ্গে মশকরা করার ছলে কৃষাণু বলে ফেলল, তোমায় সইছি এ কি কম, তার উপর আবার ঝাল। শুনে কম্পিত হস্তে কৃষাণুর মুখে মধুর চামচ ঢুকিয়ে কম্পিত ঠোঁটে ঈশানী বলল, আমাকে তোমায় সহ্য করতে হয়?
কৃষাণু আনমনেই বলে চলল, হয় না আবার। ব্যাস এটুকুই যথেষ্ট। রাগত পায়ে ঈশানী ছুটল ঘরে, চোখের জল মুছতে মুছতে শাড়ি কাপড় গোছাতে লাগলো। নাক টেনে টেনে বলে চলেছে, আর আমাকে সহ্য করতে হবে না, এই যে চলে যাচ্ছি, আর আসবো না। কৃষাণু হাজার বুঝিও বিফল। যা বলেছে তা মজার ছলে বলেছে, তাতে সত্যতা ছিটে ফোটাও নেই। সত্য মিথ্যা কে আর যাচাই করছে? আবেগতাড়িত মানুষ তো কেবল ভাবনার স্রোতেই বয়। প্রায় মাস পেরোতে চলল ঈশানী বাড়িতে। মা বাবা আজকাল ভয়ে কিছু জিজ্ঞেস করতে পারে না, সংকোচে কৃষাণুকে ফোনও করতে চায় না। বাড়িতে বসে হাঁপিয়েও উঠছিল ঈশানী। সদা আউটডোর প্ল্যানিং পার্টি আর শপিং নিয়ে থাকা মানুষ কতদিনই বা ঘরে বসে থাকতে পারে? বন্ধুদের জোড়াজড়িতে বেরিয়ে পড়ল সিনেমায়। বুকটা যদিও বিষাদ মেঘে ঢাকা, কষ্টটা বুকের ভেতর খড়িত হয়ে চলেছে অবিরত। তবু যে মুখ ফুটে বলতে পারে না কিচ্ছুটি। কাকে বলবে? যাকে বলার কথা অভিমানটা যে তার ওপরই। এখন চুপি চুপি দীর্ঘশ্বাস ফেলে ঈশানী। মনে মনে বলে, আর কোনোদিনও আমাকে সহ্য করতে হবে না তোমাকে। সিনেমা হলে ঢোকার মুখে একেবারে কাকতালীয়ভাবে যার সঙ্গে দেখা হলো, তাকে দেখে সারা শরীরে মৃদু কম্পন বয়ে গেল ঈশানীর। বুকের ভিতর নেহাই পড়ছে। সামনে দাঁড়িয়ে কৃষাণু। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে এসেছে সেও। কৃষাণুকে দেখে একরকম লাফিয়েই এগিয়ে গেল মধুমন্তিদি। চোখ মুখ ঘুরিয়ে বলল, তোমার ব্যাপার কি বলো তো? একটি মাত্র সুন্দরী বউ, তাও সামলাতে পারো না? শুনে হে হে করে হেসে উঠল এশা আর গৌরী। মধুমন্তীর বয়ফ্রেন্ড সুকান্ত ওর টাইট টি শার্টের হাতার বাইরের ফোলা পেশির বাহার দেখিয়ে বলল, প্রবলেম কি ব্রো? বলো তো, আমি সামলে দিই। চাও তো আমিও তোমাকে কিছু টিপস দিতে পারি। গৌরী বলল, কৃষাণু, ইউ লুক হট, বাট অ্যাকচুয়ালি। হাসিতে এশার গায়ে ঢলে পড়ল গৌরী। মাথাটা ঝা ঝা করে উঠছিল ঈশানীর। সুকান্ত অ্যাটিটিউড নিয়ে বলল, তোমার যে প্রবলেমগুলো আমি নোটিশ করছি, তা হলো ইউ আর আনফ্রেন্ডলি অ্যান্ড আনসোশ্যাল। তোমাকে একটু সোশ্যাল হতে শিখতে হবে। ঈশানীর ভিতরের আগুন এবার লাভার মতন ফেটে পড়ল। তর্জনী নাড়িয়ে সুকান্তকে উদ্দেশ্য করে বলল, লিসেন সুকান্ত, তোমার মতন আনএডুকেটেডের কাছে কৃষাণুর মতন ছেলের কিছু শেখার প্রয়োজন নেই, বরং তুমি ওর কাছ থেকে শেখো ম্যানার্স কাকে বলে। সুকান্ত ভুরু বাঁকিয়ে বলল, আর যদি না শিখি? তবে যেমন আনকালচার আছো তেমনই থেকে যাবে। হ্যাঁ ইউ, বলে সুকান্ত গলা চড়াতে ঈশানীর সামনে এসে দাঁড়ালো কৃষাণু। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, বিহেভ ইয়োর সেলফ। যদি হাজব্যান্ড ওয়াইফে এতই ভাব, তবে আলাদা আলাদা মুভি দেখতে আসা কেন ভাই? পাশ থেকে টিপ্পনি কাটল মধুবন্তী। ঈশানী এবার আর কথা না বাড়িয়ে কৃষাণুর হাত ধরে বাইরে বেরিয়ে এলো। উত্তেজনায় সারা শরীর কাঁপছে। কাঁপা গলায় বলল, সরি, আমার জন্য তোমাকে এসব এসব কি? কৃষাণু, কি? তুমি চাইলে তো আমার মতন হাজারটা ঈশানী পাবে, কিন্তু আমি যে আর একটাও কৃষাণু পাবো না। বলতে বলতে দু চোখে শ্রাবণের ধারা নামল ঈশানীর। কৃষাণু কাছে টেনে নিল ঈশানীকে। আদরের স্বরে বলল, ওরে বাবা, হাজারটা? আমি যে একটাতেই অস্থির। ঈশানী মুখ গুজেছে কৃষাণুর বুকে, কেঁদে চলেছে ফুলে ফুলে। কৃষাণু এখনো বিভ্রান্ত, কি বলবে? সান্ত্বনা, প্রেম, না মৃদু বকুনি? ওরে বাবা, প্রথম দুটো যদিও বা চলবে, তৃতীয়টি ঘুণাক্ষরেও নয়। বিস্ফোরণ কখন হয় তা স্বয়ং বিধাতাও জানেন কিনা সন্দেহ। তাই চুপ থাকায় শ্রেয় মনে করল কৃষাণু। আর তখনই জোর চিমটি কাটল ঈশানী। অভিমানের সুরে বলল, কিছু বলছো না কেন? ধীরে কৃষাণু বলল, বললেই যে মুশকিল ঈশানী, তুমি কখন চড়বে এ যে বোঝা বড়। চোখের জল মুছতে মুছতে এবার ফোঁস করে উঠল সে, আমি চটি? তোমার কথায় আমি চটি? আরে তা কেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। গটমট করে হাঁটা ধরল ঈশানী। ওর পিছু পিছু হাঁটা ধরল কৃষাণু। লিসেন ঈশানী, আরে শোনো তো। না, শুনবো না। শোনো লক্ষ্মী মেয়ে। না না, এভাবেই চলতে হবে বেচারা কৃষাণুকে। কি করে? ভালোবাসে যে মেয়েটাকে,
তাই তো বুঝতে পারে আবেগপ্রবণ পাগলি মেয়েটার অবুঝ মনের অস্থিরতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।